আপনি কি কাজের জন্য মুড আসার অপেক্ষা করেন? ভাবেন যে মোটিভেশন আসলে তারপর পড়ালেখা বা কাজ শুরু করবেন? এটাই আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। সত্যিটা হলো, মোটিভেশন একটি আবেগ যা বেশিক্ষণ থাকে না। কিন্তু সফল মানুষেরা মোটিভেশনের জন্য বসে থাকে না। তারা ব্যবহার করে অন্য একটি শক্তি। সেই শক্তিটি কি? হ্যালো বন্ধুরা, বুক এক্সপ্লোরারে স্বাগতম। সেই শক্তিটির নাম হলো সেলফ ডিসিপ্লিন বা আত্মনিয়ন্ত্রণ। আজ আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা কোনো সাধারণ মোটিভেশনাল বই নয়। এটি আপনার মস্তিষ্কের অলসতা দূর করার একটি ম্যানুয়াল, সফলতার এক পূর্ণাঙ্গ নির্দেশিকা। বইটির নাম শৃঙ্খলাই সফলতার চাবিকাঠি বা দ্য নাম্বার 1 রুল টু সাকসেস ইজ ডিসিপ্লিন, যার লেখক হলেন শাহ। আজকের এই আলোচনাটি একটু দীর্ঘ হতে যাচ্ছে। কেন জানেন? কারণ সফলতার কোনো শর্টকাট নেই। আপনি যদি 5 মিনিটের কোনো জাদুকরী সমাধান বা শর্টকাট খুঁজছেন, তবে আমি এখনই বলে দিচ্ছি এই ভিডিওটি আপনার জন্য নয়। কিন্তু আপনি যদি আপনার ক্যারিয়ার, পড়াশোনা বা ব্যবসার বিষয়ে সিরিয়াস হন, যদি সত্যিই নিজের জীবনকে ভিতর থেকে বদলাতে চান, তবে আমি কথা দিচ্ছি আগামী 1 ঘন্টা আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে। আমরা সচরাচর ভাবি ডিসিপ্লিন বা শৃঙ্খলা মানে হলো জীবনকে কঠিন করে ফেলা বা নিজেকে শাস্তি দেওয়া। অনেকে মনে করেন ডিসিপ্লিন মানে হলো রোবটের মতো জীবনযাপন করা, যেখানে কোনো আনন্দ নেই। কিন্তু লেখক শাহ এই বইতে আমাদের চোখের সামনে থেকে এই ভুল ধারণাটি সরিয়ে দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন যে শৃঙ্খলা মানে স্বাধীনতা। শৃঙ্খলা মানে হলো সেই ক্ষমতা যা দিয়ে আপনি আপনার অলসতাকে হারিয়ে আপনার স্বপ্নের জীবন গড়তে পারেন। ভাবুন তো, আপনার জীবনের প্রতিটি দিন যদি আপনার নিয়ন্ত্রণে থাকত। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত আপনি যা পরিকল্পনা করেছেন ঠিক তাই যদি আপনি করতে পারতেন, তাহলে আগামী 1 বছরে আপনি কোথায় পৌঁছে যেতেন? এটা কোনো কাল্পনিক কথা নয়, এটা সম্ভব। এবং এটা অর্জন করার জন্যই আমাদের আজকের এই বিস্তারিত আলোচনা। আমরা এই ভিডিওতে বইটির প্রতিটি অধ্যায়কে খুব গভীরভাবে বিশ্লেষণ করব। আমরা জানব কেন আমাদের ব্রেন আমাদের অলস বানিয়ে রাখতে চায়, কেন আমরা কাজ শুরু করেও শেষ করতে পারি না, এবং কিভাবে ডিলেইড গ্র্যাটিফিকেশন বা সাময়িক সুখ ত্যাগ করার মানসিকতা তৈরি করা যায়। এই ভিডিওটি শেষ করার পর আপনার কাছে সফল হওয়ার জন্য একটি পরিষ্কার ম্যাপ বা নকশা থাকবে। তাই খাতা কলম নিয়ে বসে পড়ুন এবং চলুন আমাদের এই যাত্রায় প্রবেশ করি। প্রথমেই আমাদের বুঝতে হবে সাফল্য আসলে কি এবং কেন অধিকাংশ মানুষ এটি অর্জন করতে ব্যর্থ হয়। সাফল্য আসলে কি? এই প্রশ্নটি হয়তো আপনারা অনেকবার শুনেছেন। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে যে সাফল্য মানেই হলো ক্লাসে প্রথম হওয়া, ভালো চাকরি পাওয়া বা প্রচুর টাকা উপার্জন করা। কিন্তু লেখক শাহ তার বইতে আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু ঘুরিয়ে দিয়েছেন। তিনি বলছেন সাফল্য কোনো গন্তব্য বা ডেস্টিনেশন নয়। সাফল্য হলো একটি যাত্রাপথ। আর এই যাত্রাপথের বাহন হলো শৃঙ্খলা। অধিকাংশ মানুষ কেন ব্যর্থ হয় জানেন? কারণ তারা সাফল্যকে একটি ঘটনা হিসেবে দেখে। তারা ভাবে একদিন হঠাৎ লটারি জেতার মতো কিছু ঘটবে আর তাদের জীবন বদলে যাবে। কিন্তু বাস্তবতা হলো সাফল্য কখনোই দুর্ঘটনার মতো হঠাৎ করে আসে না। সাফল্য হলো আপনার প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের যোগফল। আপনি আজ সকালে ঘুম থেকে উঠে কি করলেন, দুপুরে কি খেলেন, অবসর সময় বই পড়লেন নাকি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলেন, এই প্রতিটি ছোট ছোট কাজের সমষ্টি 5 বা 10 বছর পর নির্ধারণ করবে আপনি সফল হবেন কিনা। এখানেই চলে আসে আমাদের মস্তিষ্কের একটি বড় বাধার কথা। আমাদের মস্তিষ্ক বা ব্রেইন প্রাকৃতিকভাবেই অলস। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় এনার্জি কনজারভেশন বা শক্তি সংরক্ষণ। আমাদের ব্রেন সবসময় চায় কম পরিশ্রম করতে এবং আরামের মধ্যে থাকতে। একে আমরা বলি কমফর্ট জোন। যখনই আপনি নতুন বা কঠিন কিছু করতে যান, যেমন ভোরে ঘুম থেকে ওঠা বা জিমে যাওয়া, তখন আপনার ব্রেন আপনাকে বাধা দেয়। সে আপনাকে বোঝায়, থাক না, আজ থাক, কাল করব। অথবা আরেকটু ঘুমিয়ে নিই, শরীরটা ভালো লাগছে না। এই যে নিজের মনের সাথে নিজের যুদ্ধ, এটাই হলো শৃঙ্খলার প্রথম ধাপ। লেখক বইতে খুব সুন্দর করে বলেছেন, শৃঙ্খলার মূল অর্থ হলো আপনার এখন যা করতে ইচ্ছে করছে তার চেয়ে আপনার যা করা উচিত সেটাকে অগ্রাধিকার দেওয়া। অর্থাৎ হোয়াট ইউ ওয়ান্ট নাও এবং হোয়াট ইউ ওয়ান্ট মোস্ট, এই দুটির মধ্যে লড়াই হলে দীর্ঘমেয়াদী চাওয়াটাকে বেছে নেওয়াই হলো ডিসিপ্লিন। ভাবুন তো, একজন অলিম্পিক অ্যাথলিটের কথা। সে কি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে প্র্যাকটিস করতে খুব আনন্দ পায়?
সব দিন তার শরীর ভালো থাকে না, সব দিন তার মুড ভালো থাকে না। কিন্তু সে জানে যদি সে আজকের এই সাময়িক আরাম বা কমফোর্ট জোন বেছে নেয়, তবে সে অলিম্পিক গোল্ড মেডেলের স্বপ্নটা হারাবে। ঠিক একইভাবে আপনি যদি আপনার ভবিষ্যতের স্বপ্নকে সত্যি করতে চান, তবে আপনাকে বর্তমানের সাময়িক আরামকে বিসর্জন দিতেই হবে। অধিকাংশ মানুষ এই জায়গাতেই হেরে যায়। তারা ভাবে সফল মানুষেরা হয়তো ভিন্ন কোনো গ্রহের প্রাণী, তাদের হয়তো কোনো কষ্ট হয় না। কিন্তু সত্যটা হলো, সফল এবং ব্যর্থ উভয় মানুষেরই অলসতা লাগে, উভয়েরই মাঝে মাঝে হাল ছেড়ে দিতে ইচ্ছে করে। পার্থক্য শুধু একটাই, ব্যর্থ মানুষ তার অনুভূতির কাছে হেরে গিয়ে কাজ বন্ধ করে দেয়, আর সফল মানুষ সেই অনুভূতিকে উপেক্ষা করে কাজ চালিয়ে যায়। তাহলে প্রশ্ন হলো, আমরা কিভাবে এই কমফর্ট জোন ভাঙব? কিভাবে আমরা আমাদের ব্রেনকে ট্রেন করব যাতে কঠিন কাজগুলো করা সহজ হয়ে যায়? এর উত্তর লুকিয়ে আছে আমাদের অভ্যাসের মধ্যে। লেখক শাহ বইয়ের পরবর্তী অংশগুলোতে দেখিয়েছেন যে শৃঙ্খলা কোনো একদিনের বিষয় নয়, এটি একটি অভ্যাসের সমষ্টি। আপনি চাইলেই একদিনে 20 কেজি ওজন কমাতে পারবেন না, কিন্তু আপনি চাইলে প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন। আর এই অভ্যাসই আপনাকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেবে। এখন আমরা বইয়ের গভীরে প্রবেশ করব এবং দেখব কিভাবে আমাদের ছোট ছোট অভ্যাসগুলো আমাদের ভাগ্য তৈরি করে। এবং এখানে আমরা জানব কম্পাউন্ড ইফেক্ট বা চক্রবৃদ্ধি হারের জাদুর কথা, যা শৃঙ্খলার সাথে ওতপ্রোতভাবে জড়িত। চলুন দেখা যাক সময় এবং শৃঙ্খলার এই সম্পর্কটা আসলে কিভাবে কাজ করে। সময় এবং শৃঙ্খলার এই সম্পর্কটি বোঝার জন্য আমাদের কম্পাউন্ড এফেক্ট বা চক্রবৃদ্ধি হারের ধারণাটি খুব ভালোভাবে মাথায় গেঁথে নিতে হবে। আলবার্ট আইনস্টাইন চক্রবৃদ্ধি হারকে বিশ্বের অষ্টম আশ্চর্য বলেছিলেন। আমরা সাধারণত মনে করি এই সূত্রটি শুধুমাত্র টাকা পয়সা বা ব্যাংকের হিসাবের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু লেখক শাহ আমাদের মনে করিয়ে দিয়েছেন যে শৃঙ্খলার ক্ষেত্রেও এই সূত্রটি জাদুর মতো কাজ করে। ধরুন আপনার সামনে দুটি রাস্তা আছে। প্রথম রাস্তায় আপনাকে প্রতিদিন সামান্য কিছু ভালো কাজ করতে হবে, যেমন মাত্র 10 পৃষ্ঠা বই পড়া অথবা খাদ্য তালিকা থেকে 200 ক্যালোরি কমানো। খুব ছোট কাজ, তাই না? এতে আপনার জীবনে তেমন কোনো বড় পরিবর্তন মনে হবে না। দ্বিতীয় রাস্তায় আপনি কোনো পরিবর্তন করলেন না, আগের মতোই জীবনযাপন করলেন। 1 সপ্তাহ পর এই দুই রাস্তার মানুষের মধ্যে কোনো পার্থক্য দেখা যাবে না। 1 মাস পর তাও বিশেষ কোনো পার্থক্য চোখে পড়বে না। কিন্তু 31 মাস বা 3 বছর পর প্রথম রাস্তার মানুষটি দ্বিতীয় জনের চেয়ে কয়েকশো গুণ এগিয়ে যাবে। এটাই হলো শৃঙ্খলার গণিত। সমস্যা হলো আমাদের মস্তিষ্ক তাৎক্ষণিক ফলাফল দেখতে চায়। আমরা যখন জিমে যাই, আমরা আয়নার সামনে দাঁড়িয়ে দেখি পেশি একটু বাড়ল কিনা। আমরা যখন একদিন পড়াশোনা করি, আমরা ভাবি পরদিনই আমরা জ্ঞানী হয়ে যাব। কিন্তু ডিসিপ্লিন বা শৃঙ্খলা এভাবে কাজ করে না। শৃঙ্খলার ফলাফল শুরুতে অদৃশ্য থাকে। একে বলা হয় ইনভিজিবল প্রগ্রেস বা অদৃশ্য উন্নতি। লেখক এখানে একটি চমৎকার উদাহরণ দিয়েছেন, চীনা বাঁশগাছের গল্প। এই বাঁশগাছের বীজ বপন করার পর আপনাকে প্রতিদিন পানি দিতে হয়, সার দিতে হয় এবং যত্ন নিতে হয়। কিন্তু প্রথম বছরে আপনি মাটির ওপরে কিছুই দেখতে পাবেন না। দ্বিতীয় বছরেও কিছু দেখা যায় না। এভাবে টানা 4 বছর ধরে যত্ন নেওয়ার পরেও মাটির ওপরে একটি ছোট চারাও দেখা যায় না। অধিকাংশ মানুষ এই পর্যায়ে এসে হাল ছেড়ে দেয়। তারা ভাবে, আমার সব পরিশ্রম বৃথা যাচ্ছে, কিছুই তো হচ্ছে না। কিন্তু যারা ডিসিপ্লিন মেনে 5ম বছরেও পানি দেওয়া থামায় না, তাদের ক্ষেত্রে এক অলৌকিক ঘটনা ঘটে। 5ম বছরে মাত্র 6 সপ্তাহের মধ্যে ওই বাঁশ গাছটি প্রায় 90 ফুট লম্বা হয়ে যায়। এখন প্রশ্ন হলো, গাছটি কি মাত্র 6 সপ্তাহে 90 ফুট বড় হয়েছে, নাকি গত 5 বছরে হয়েছে? উত্তর হলো গত 5 বছরে। কারণ ওই 4 বছর ধরে গাছটি মাটির নিচে তার শেকড় শক্ত করছিল, যাতে সে 90 ফুট উচ্চতার ভার বহন করতে পারে। শৃঙ্খলা ঠিক এভাবেই কাজ করে। আপনি যখন প্রতিদিন অলসতা কাটিয়ে টেবিলে পড়তে বসছেন বা নিজের কাজ করছেন, তখন হয়তো বাইরে থেকে কোনো ফলাফল দেখা যাচ্ছে না, কিন্তু মাটির নিচে অর্থাৎ আপনার চরিত্রের ভেতরে একটি শক্ত ভিত্তি তৈরি হচ্ছে। অধিকাংশ মানুষ শৃঙ্খলার এই বোরিং বা একঘেয়ে সময়টা পার করতে পারে না বলেই তারা ব্যর্থ হয়। তারা ধারাবাহিকতার চেয়ে তীব্রতাকে বেশি গুরুত্ব দেয়। তারা ভাবে, আমি একদিনে 10 ঘন্টা পড়ব, কিন্তু পরের 3 দিন আর বই খুলবে না। কিন্তু লেখক বলছেন, শৃঙ্খলার মূল চাবিকাঠি তীব্রতা নয়, বরং ধারাবাহিকতা। আপনি যদি সপ্তাহে একদিন 10 ঘন্টা দাঁত ব্রাশ করেন, তবে আপনার দাঁত ভালো থাকবে না। কিন্তু আপনি যদি প্রতিদিন সকালে এবং রাতে মাত্র 2 মিনিট করে দাঁত ব্রাশ করেন, তবেই আপনার দাঁত সুস্থ থাকবে।
ডিসিপ্লিন হলো সেই প্রতিদিনের 2 মিনিটের মতো, ছোট কিন্তু নিয়মিত। সুতরাং আপনি যদি এখন মনে করেন যে আপনার পরিশ্রমের কোনো ফল পাচ্ছেন না, তবে হতাশ হবেন না। মনে রাখবেন, আপনি এখন বাঁশ গাছের সেই শেকড় তৈরির পর্যায়ে আছেন। আপনার কাজ হলো ফলাফল নিয়ে চিন্তা না করে প্রতিদিনের ডিউটি বা রুটিন মেনে চলা। কিন্তু এই রুটিন মেনে চলার পথে একটি বিশাল মানসিক শত্রু ওত পেতে থাকে। এই শত্রুটির নাম হলো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক সুখ। পরের অংশে আমরা জানব কিভাবে আমাদের আধুনিক সমাজ এবং টেকনোলজি আমাদের এই তাৎক্ষণিক সুখের ফাঁদে ফেলে রেখেছে, এবং কিভাবে ডিসিপ্লিন প্র্যাকটিস করে আমরা বিলম্বিত সুখের মাস্টার হতে পারি। এই কনসেপ্টটি বুঝতে পারলে আপনার ফোকাস করার ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। আধুনিক যুগে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমাদের ধৈর্য নেই। আমরা সবকিছু এখনই চাই। ক্ষুধা লাগলে আমরা ফাস্ট ফুড চাই, যা 5 মিনিটে তৈরি হয়। বিনোদনের জন্য আমরা 15 সেকেন্ডের শর্ট ভিডিও দেখি। কোনো তথ্য জানতে হলে আমরা গুগল করি এবং 1 সেকেন্ডের মধ্যে উত্তর চাই। আমাদের পুরো সমাজ ব্যবস্থায় এমনভাবে তৈরি হয়েছে যা আমাদের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক সুখের দাস বানিয়ে ফেলছে। লেখক শাহ বইতে এই বিষয়টিকে শৃঙ্খলার সবচেয়ে বড় শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন হলো সেই প্রবণতা যেখানে আমরা ভবিষ্যতের বড় কোনো পুরস্কারের চেয়ে বর্তমানের ছোট সুখকে বেছে নিই। ধরুন আপনি ডায়েট করছেন। আপনার সামনে 1 পিস চকলেট কেক এলো। আপনার ব্রেন জানে যে এই কেকটি খেলে আপনার দীর্ঘমেয়াদী স্বাস্থ্য লক্ষ্য ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু কেকটি খাওয়ার যে সাময়িক আনন্দ বা ডোপামিন হ্রাস, সেটা এত শক্তিশালী যে আপনি ভবিষ্যতের সুস্থতার কথা ভুলে গিয়ে কেকটি খেয়ে ফেলেন। খাওয়ার পর হয়তো আপনার অপরাধ বোধ হয়, কিন্তু ততক্ষণে ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া এই ফাঁদটিকে আরও ভয়ানক করে তুলেছে। আপনি যখন পড়তে বসেন বা কাজ করতে বসেন, আপনার ফোনটি পাশে থাকে। একটি নোটিফিকেশন আওয়াজ হলো, টিং। আপনার ব্রেন সাথে সাথে কৌতূহলী হয়ে ওঠে। কে মেসেজ দিল, কি পোস্ট দিল? আপনি ভাবেন মাত্র 1 মিনিটের জন্য চেক করি। কিন্তু সেই 1 মিনিট কখন যে 1 ঘন্টায় পরিণত হয় আপনি টেরই পান না। এই যে কাজ ফেলে রেখে ফোনের স্ক্রিনে চোখ রাখা, এটা হলো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। আপনি কাজের কঠিন চাপ থেকে মুক্তি পেয়ে সাময়িক আরাম বা বিনোদন খুঁজছেন। সফল মানুষেরা এই ফাঁদটি খুব ভালো করে চেনেন। তারা জানেন যে জীবনের সেরা জিনিসগুলো কখনোই সহজে বা দ্রুত পাওয়া যায় না। এই জন্য তারা প্র্যাকটিস করেন ডিলেড গ্র্যাটিফিকেশন বা বিলম্বিত সুখ। এটি হলো এমন একটি মানসিক শক্তি যার মাধ্যমে আপনি বর্তমানের ছোটখাটো প্রলোভনগুলোকে না বলতে পারেন ভবিষ্যতের বড় অর্জনের জন্য। এখানে বিখ্যাত মার্শম্যালো এক্সপেরিমেন্টের কথা বলা জরুরি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় একদল শিশুকে একটি করে মার্শম্যালো দেওয়া হয়। তাদের বলা হয়, তুমি চাইলে এটা এখন খেতে পারো, কিন্তু যদি 15 মিনিট অপেক্ষা করো এবং না খাও, তবে আমি ফিরে এসে তোমাকে আরেকটি মার্শম্যালো দেব, অর্থাৎ তুমি 2টি পাবে। দেখা গেল অধিকাংশ শিশুই লোভ সামলাতে না পেরে খেয়ে ফেলল। কিন্তু যারা অপেক্ষা করেছিল, গবেষকরা তাদের জীবন ট্র্যাক করে দেখলেন যে বড় হওয়ার পর তারা পড়াশোনা, কেরিয়ার এবং স্বাস্থ্যের দিক থেকে অন্যদের চেয়ে অনেক বেশি সফল হয়েছে। শৃঙ্খলার মূল মন্ত্রই হলো এই অপেক্ষার ক্ষমতা। আপনি যখন টিভি না দেখে পড়াশোনা করছেন, আপনি তখন ডিলেড গ্র্যাটিফিকেশন প্র্যাকটিস করছেন। আপনি যখন আজে বাজে খরচ না করে টাকা জমাচ্ছেন বিনিয়োগ করার জন্য, আপনি তখন ডিলেড গ্র্যাটিফিকেশন প্র্যাকটিস করছেন। লেখক বলছেন, আপনি যদি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে আপনার আবেগ আপনাকে নিয়ন্ত্রণ করবে। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে এই ক্ষমতা অর্জন করব? আমাদের ব্রেন তো সবসময় আরাম চাই। এর উত্তর হলো আমাদের কেন বা হোয়াইকে শক্তিশালী করা। আপনি কেন কষ্ট করছেন? আপনি কেন ভরে উঠছেন? এই কারণটা যদি শক্তিশালী না হয়, তবে আপনি প্রলোভনের কাছে হেরে যাবেন। যদি আপনার লক্ষ্য হয় শুধু টাকা কামানো, তবে অলস মুহূর্তে সেটা আপনাকে বিছানা থেকে ওঠাতে পারবে না। কিন্তু যদি আপনার লক্ষ্য হয় আমার পরিবারের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা বা আমার বাবা মায়ের মুখে হাসি ফোটানো, তবে সেই আবেগ আপনাকে তাৎক্ষণিক সুখ ত্যাগ করতে সাহায্য করবে। কিন্তু শুধু ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার দিয়েই কি সবসময় যুদ্ধ করা সম্ভব? সত্যিটা হলো না। ইচ্ছাশক্তি একটি ব্যাটারির মতো, যা দিনের শেষে ফুরিয়ে যায়। তাই লেখক পরামর্শ দিয়েছেন ইচ্ছাশক্তির ওপর নির্ভর না করে পরিবেশ বা এনভায়রনমেন্ট পরিবর্তন করার। আপনি যদি কেক খাওয়া বন্ধ করতে চান, তবে ফ্রিজে কেক রাখবেন না। আপনি যদি পড়াশোনায় ফোকাস করতে চান, তবে ফোনটি অন্য রুমে রেখে আসুন।
আমাদের পরবর্তী অংশে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার ইচ্ছা শক্তির ওপর চাপ কমিয়ে এমন একটি পরিবেশ বা সিস্টেম তৈরি করতে পারেন যেখানে ডিসিপ্লিন মেনে চলাটা অনেক সহজ হয়ে যায়। এটাকে বলা হয় সিস্টেম ভার্সেস গোল বা লক্ষ্যের চেয়ে প্রক্রিয়ায় ফোকাস করা। চলুন দেখা যাক কিভাবে আমরা আমাদের চারপাশকে আমাদের সাফল্যের পক্ষে কাজে লাগাতে পারি। আমরা অনেকেই জীবনের লক্ষ্য বা গোল ঠিক করি। আমি 10 কেজি ওজন কমাবো, বা আমি পরীক্ষায় জিপিএ 5 পাবো। লক্ষ্য থাকা ভালো, কিন্তু লেখক শাহ আমাদের সাবধান করেছেন, শুধু লক্ষ্যের উপর নির্ভর করে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়। কেন? কারণ লক্ষ্য হলো ভবিষ্যতের বিষয়, আর শৃঙ্খলা হলো বর্তমানের কাজ। আপনি যদি সারাক্ষণ শুধু ফিনিশ লাইনের দিকে তাকিয়ে থাকেন, তবে দৌড়ানোর প্রক্রিয়ার দিকে মনোযোগ দিতে পারবেন না। এখানেই চলে আসে সিস্টেমের ধারণা। সিস্টেম হলো সেই দৈনন্দিন প্রক্রিয়া যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যায়। ধরুন, আপনার লক্ষ্য হলো একটি বই লেখা। এটা শুধু একটি ইচ্ছা, কিন্তু আপনার সিস্টেম হলো প্রতিদিন সকালে নাস্তা করার পর 1 ঘন্টা লেখা। লেখক বলছেন, উইনার্স অ্যান্ড লুজার্স হ্যাভ দ্য সেম গোলস। অর্থাৎ, যে পরীক্ষায় প্রথম হয়েছে আর যে ফেল করেছে, দুজনেই কিন্তু ভালো রেজাল্ট করতে চেয়েছিল। তাদের লক্ষ্য এক ছিল, কিন্তু তাদের সিস্টেম ছিল আলাদা। সফল মানুষরা লক্ষ্যের চেয়ে সিস্টেমকে বেশি ভালোবাসে। শৃঙ্খল জীবনযাপনের জন্য আপনাকে আপনার পরিবেশকে এমনভাবে সাজাতে হবে যাতে সঠিক কাজ করাটা সহজ হয় এবং ভুল কাজ করাটা কঠিন হয়। একে বলা হয় পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স বা ন্যূনতম বাধার পথ। উদাহরণস্বরূপ, আপনি যদি সকালে উঠে জিমে যেতে চান, তবে আগের রাতেই জিমের কাপড়, জুতো এবং পানির বোতল রেডি করে চোখের সামনে রাখুন। এতে সকালে উঠে আপনাকে আর সিদ্ধান্ত নিতে হবে না বা কাপড় খুঁজতে হবে না। বাধা কমে গেল, তাই কাজটা করা সহজ হয়ে গেল। অন্যদিকে আপনার মনোযোগ নষ্ট করে এমন জিনিসগুলোর ক্ষেত্রে বাধা বাড়িয়ে দিন। যদি ফোন আপনাকে ডিস্টার্ব করে, তবে ফোনটি সাইলেন্ট করে অন্য ঘরে রেখে আসুন, অথবা কোনো ড্রয়ারে তালা বন্ধ করে রাখুন। এখন ফোন চেক করতে হলে আপনাকে উঠে অন্য ঘরে যেতে হবে বা চাবি খুঁজতে হবে। এই বাড়তি পরিশ্রমটুকু আপনার ব্রেনকে অলসতা করতে বাধা দেবে। শৃঙ্খলা মানে শুধু মনের জোর নয়, শৃঙ্খলা মানে হলো নিজের জন্য একটি স্মার্ট পরিবেশ তৈরি করা। লেখক আরও একটি গুরুত্বপূর্ণ টেকনিকের কথা বলেছেন, যার নাম হল হ্যাবিট স্ট্যাকিং বা অভ্যাসের স্তূপীকরণ। এটি নতুন অভ্যাস তৈরি করার জন্য অত্যন্ত কার্যকরী। নিয়মটি হল, আপনার বর্তমানের কোনো শক্তিশালী অভ্যাসের সাথে নতুন অভ্যাসটি জুড়ে দেওয়া। সূত্রটি হল, আমি পুরাতন অভ্যাস করার পর নতুন অভ্যাসটি করব। উদাহরণস্বরূপ, আমি সকালে কফি খাওয়ার পর 10 মিনিট বই পড়ব, অথবা আমি অফিস থেকে ফিরে জুতো খোলার পর জিমের কাপড় পরব। এভাবে পুরাতন অভ্যাসের সাথে নতুন কাজটি লিঙ্ক করে দিলে আপনার ব্রেনকে আর আলাদা করে মনে করিয়ে দিতে হয় না। এটি একটি অটোমেটিক বা স্বয়ংক্রিয় সিস্টেমে পরিণত হয়। এই সিস্টেম তৈরির মাধ্যমে আপনি ইচ্ছাশক্তির উপর চাপ কমিয়ে আনছেন। মনে রাখবেন, শৃঙ্খলা মানে নিজেকে জোর করা নয়, বরং এমন একটি রুটিন তৈরি করা যা পালন করাটা আপনার স্বভাব হয়ে দাঁড়ায়। যখন আপনি সিস্টেম মেনে চলেন, তখন আপনার মুড ভালো থাকুক বা খারাপ, কাজ থেমে থাকে না। কিন্তু সিস্টেম তৈরি করার পরেও একটি সমস্যা থেকে যায়। আমরা মানুষ, রোবট নই। মাঝে মাঝে আমরা ব্যর্থ হব, মাঝে মাঝে আমাদের রুটিন ভেঙে যাবে। হয়তো একদিন দেরি করে উঠলেন বা একদিন ডায়েট ভেঙে ফেললেন, তখন কি হবে? অধিকাংশ মানুষ এই মুহূর্তে হতাশ হয়ে পুরো হাল ছেড়ে দেয়। একে বলা হয় অল অর নাথিং মানসিকতা। কিন্তু লেখক শাহ আমাদের শিখিয়েছেন কিভাবে এই ব্যর্থতাকে সামলাতে হয় এবং কিভাবে রিবাউন্ড বা পুনরায় ট্র্যাকে ফিরে আসতে হয়। এটি শৃঙ্খলার যাত্রায় টিকে থাকার অন্যতম প্রধান চাবিকাঠি। শৃঙ্খলার পথে চলতে গিয়ে সবচেয়ে বড় ভুল ধারণাটি হলো আমরা মনে করি আমাদের পারফেক্ট হতে হবে। আমরা ভাবি, আজ যেহেতু সকালে উঠতে পারিনি, তাই আজকের দিনটা নষ্ট, কাল থেকে আবার নতুন করে শুরু করব। এই মানসিকতা আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে। লেখক একে বলেছেন অল অর নাথিং মেন্টালিটি। হয় সবটুকু করব, না হলে কিছুই করব না। কিন্তু জীবন এভাবে চলে না। ভাবুন তো, আপনার হাতে থাকা ফোনের স্ক্রিনে যদি ছোট্ট একটি দাগ পড়ে, আপনি কি পুরো ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলবেন? নিশ্চয়ই না। তাহলে একদিনের রুটিন নষ্ট হলে কেন আমরা পুরো সপ্তাহ বা মাসের প্রোগ্রেস নষ্ট করে ফেলি? ডিসিপ্লিন মানে পারফেকশন নয়, ডিসিপ্লিন মানে হলো কন্টিনিউইটি বা ধারাবাহিকতা।
লেখক একটি চমৎকার কনসেপ্ট শেয়ার করেছেন, নেভার মিস টুয়াইস, বা পরপর 2বার মিস না করা। ধরুন একদিন আপনি ব্যায়াম করতে পারেননি, ঠিক আছে, হতেই পারে, আপনি অসুস্থ ছিলেন বা ব্যস্ত ছিলেন, কিন্তু নিজেকে কথা দিন যাই হয়ে যাক না কেন পরপর দ্বিতীয় দিন আপনি মিস করবেন না। একদিন মিস করাটা ভুল, কিন্তু পরপর 2 দিন মিস করাটা হলো নতুন একটি অলস অভ্যাসের শুরু। যখনই রুটিনে ছেদ পড়ে আমাদের মধ্যে অপরাধবোধ বা গিল্ট কাজ করে। আমরা নিজেকে বলতে থাকি, আমি আসলে কাজের না, আমাকে দিয়ে কিছু হবে না। এই নেগেটিভ সেলফ টক বা নিজের সাথে নেতিবাচক কথা বলাটা মোটিভেশন কমিয়ে দেয়। লেখক বলছেন নিজেকে ক্ষমা করতে শিখুন। ব্যর্থতা মানেই শেষ নয়, ব্যর্থতা হলো প্রক্রিয়ার একটি অংশ। সফল মানুষেরাও রুটিন ভাঙে, কিন্তু তারা সেটা নিয়ে পড়ে থাকে না। তারা দ্রুত রিসেট বাটনে চাপ দেয় এবং পরের কাজটিতে ফোকাস করে। ব্যর্থতাকে সামলানোর আরেকটি উপায় হল মাইক্রো গোলস বা ক্ষুদ্র লক্ষ্য নির্ধারণ করা। যখন আপনি রুটিন থেকে ছিটকে পড়েন তখন বিশাল বড় লক্ষ্যের দিকে তাকাবেন না। তখন শুধু ভাবুন, আগামী 1 ঘন্টা আমি কি করতে পারি। হয়তো পুরো দিনের পড়া হয়নি, কিন্তু ঘুমানোর আগে 10 মিনিট তো পড়া সম্ভব। ওই 10 মিনিটই পড়ুন। শূন্যের চেয়ে কিছু করা সবসময়ই ভালো। এই ছোট জয়টা আপনাকে আবার আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে। শৃঙ্খলার এই যাত্রা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার সঙ্গ বা পরিবেশ। আপনি যাদের সাথে মেশেন তারা কি আপনার লক্ষ্যকে সাপোর্ট করে, নাকি তারা আপনাকে অলসতার দিকে টানে? জিম রন নামের একজন বিখ্যাত বক্তা বলেছিলেন, আপনি সেই 5 জন মানুষের গড় যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান। আপনার বন্ধুরা যদি উচ্চাকাঙ্ক্ষী এবং শৃঙ্খল হয়, তবে তাদের দেখে আপনিও শৃঙ্খল হতে উৎসাহিত হবেন। আর যদি তারা সারাদিন আড্ডা আর গেমসে মগ্ন থাকে, তবে আপনার পক্ষে ডিসিপ্লিন ধরে রাখা কঠিন হবে। তাই লেখক পরামর্শ দিয়েছেন, প্রয়োজনে একাই চলুন, কিন্তু ভুল মানুষের সাথে চলবেন না। অথবা এমন মেন্টর বা কমিউনিটি খুঁজে বের করুন যারা আপনার মতোই উন্নতি করতে চায়। এই যে আপনি আজ বুক এক্সপ্লোরারে এই ভিডিওটি দেখছেন, এর মানে হলো আপনি নিজেকে উন্নত করতে চান। আপনি সঠিক পথেই আছেন। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। আমরা জেনেছি মোটিভেশনের সীমাবদ্ধতা, শৃঙ্খলার শক্তি, সিস্টেম তৈরির উপায় এবং ব্যর্থতাকে জয় করার কৌশল। কিন্তু এই সব জ্ঞান তখনই কাজে আসবে যখন আপনি একটি চূড়ান্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করবেন। সেটি হলো নিজের পরিচয় বা আইডেন্টিটি পরিবর্তন করা। শেষ অংশে আমরা জানব কিভাবে আপনি নিজেকে চেষ্টা করছেন এমন কেউ হিসেবে না দেখে সফল এবং শৃঙ্খল ব্যক্তি হিসেবে দেখতে শুরু করবেন। এই আইডেন্টিটি শিফট বা পরিচয়ের পরিবর্তনই হলো শৃঙ্খল জীবনের স্থায়ী সমাধান। চলুন চূড়ান্ত সেই রহস্যটি উন্মোচন করি। আমরা ভিডিওর একদম শেষ এবং সবচেয়ে শক্তিশালী অংশে চলে এসেছি। এতক্ষণ আমরা যা যা শিখলাম, সিস্টেম, অভ্যাস বা পরিবেশ পরিবর্তন, এগুলো হলো বাইরের কাজ। কিন্তু স্থায়ী পরিবর্তনের জন্য আপনার ভেতরে, অর্থাৎ আপনার পরিচয় পরিবর্তন আনতে হবে। লেখক শাহ একে বলেছেন আইডেন্টিটি শিফট। অধিকাংশ মানুষ ডিসিপ্লিন মেনটেন করতে পারে না, কারণ তারা নিজেদের সম্পর্কে ভুল গল্প বলে। তারা বলে আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি, অথবা আমি সকালে ওঠার চেষ্টা করছি। কিন্তু শৃঙ্খল মানুষরা বলে আমি ধূমপাই নই, অথবা আমি একজন আর্লি রাইজার বা ভোরে ওঠা মানুষ। পার্থক্যটা বুঝতে পারছেন? যখন আপনি বলেন আমি চেষ্টা করছি, তখন আপনি আসলে নিজের ব্রেইনকে সিগন্যাল দিচ্ছেন যে আপনি এখনও সেই আগের মানুষটি, শুধু অভিনয় করার চেষ্টা করছেন। কিন্তু যখন আপনি বলেন আমি একজন পাঠক বা আমি একজন অ্যাথলিট, তখন আপনি সেই পরিচয়ের সাথে মিল রেখে কাজ করতে বাধ্য হন। মানুষ তার নিজের পরিচয়ের বিরুদ্ধে যেতে পছন্দ করে না। তাই আজ থেকে নিজেকে বলুন না যে আমি ডিসিপ্লিন শিখতে চাই, বরং আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি একজন ডিসিপ্লিনড মানুষ। যখন আপনি নিজেকে একজন শৃঙ্খল মানুষ হিসেবে বিশ্বাস করতে শুরু করবেন, তখন অলসতা করাটা আপনার কাছে অস্বস্তিকর মনে হবে। আপনি ভাববেন একজন শৃঙ্খল মানুষ তো দুপুর পর্যন্ত ঘুমায় না, তাহলে আমি কেন ঘুমাবো? এই মানসিক পরিবর্তনই আপনাকে দীর্ঘমেয়াদে সফল করবে। এখন এই পুরো 1 ঘন্টার আলোচনার সারমর্ম বা অ্যাকশন প্ল্যান আপনাদের দিচ্ছি। এই ভিডিওটি শেষ করার পর আপনাকে 3টি কাজ করতে হবে। 1, আপনার কেন খুঁজে বের করুন। কেন আপনি সফল হতে চান, সেই কারণটি একটি কাগজে লিখুন এবং এমন জায়গায় রাখুন যেখানে প্রতিদিন সকালে চোখ পড়ে। 2, ছোট শুরু করুন, স্টার্ট স্মল। কাল থেকেই পাহাড় উল্টানোর চেষ্টা করবেন না, মাত্র একটি বাজে অভ্যাস বাদ দিন এবং একটি ভালো অভ্যাস শুরু করুন। মনে রাখবেন 1% ইমপ্রুভমেন্ট বা উন্নতিই যথেষ্ট। 3, নেভার মিস টুয়াইস। যদি একদিন ব্যর্থ হন, নিজেকে ক্ষমা করুন এবং পরের দিনই আবার ট্র্যাকে ফিরে আসুন। ধারাবাহিকতাই চাবিকাঠি। বন্ধুরা, জীবনটা আপনার, সময় কারো জন্য অপেক্ষা করে না। আজকের এই মুহূর্তটি চলে গেলে আর ফিরে আসবে না।
আপনি কি 5 বছর পর আজকের দিনের দিকে তাকিয়ে আক্ষেপ করতে চান, নাকি গর্ব করে বলতে চান যে ওই ভিডিওটি দেখার পর আমার জীবন বদলে গিয়েছিল? সিদ্ধান্ত আপনার। শৃঙ্খলার রাস্তাটা মসৃণ নয়, এতে কাঁটা আছে, কষ্ট আছে, কিন্তু এই রাস্তার শেষেই অপেক্ষা করছে আপনার স্বপ্নের স্বাধীনতা। মোটিভেশনের জন্য আর অপেক্ষা করবেন না। মোটিভেশন আসুক বা না আসুক, কাজ শুরু করুন, কারণ অ্যাকশন থেকেই মোটিভেশন জন্ম নেয়। বুক এক্সপ্লোরারের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা বিশ্বাস করি বইয়ের জ্ঞান আপনার জীবনকে আলোকিত করতে পারে। যদি এই ভিডিওটি আপনার ভেতরে সামান্যতম জেদ তৈরি করে থাকে, তবে এখনই কাজ শুরু করুন। আপনার সফলতার গল্প শোনার অপেক্ষায় রইলাম। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বইয়ের নতুন কোনো জাদুকরী জ্ঞান নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, শৃঙ্খল থাকুন। ধন্যবাদ।